নজরুল চৌধুরী কক্ষ ছেড়ে বেরিয়ে আসলেন। অবস্থা তেমন ভালো না ওনার। বুকের ব্যথা প্রায়শই অসহনীয় হয়ে ওঠে। আয়ুষের সাহায্যে ড্রয়িং রুমে আসলেন তিনি। তোয়াস আসার খবর পেয়ে বসার ঘরে পা রাখতে দীর্ঘদিনের পুরানো চশমাটাও স্পষ্ট ঝাপসা হয়ে আসছে। অন্তর্দেশটায় দমকা সমীকরণ বয়ে যায়, সাথে জড়ানো অভিমানের পাল্লাটা আরও অনেকখানি ভারী হয়ে উঠে। চেহারায় গম্ভীর ভাব ধরে রেখে মাঝ বরাবর এসে দাঁড়ান। বাবাকে দেখে বাচ্চাদের মতো ছুটে আসলো তোয়াস। দু হাতে ঝাপটে জড়িয়ে ধরতে চায়, কিন্তু পারে না। তার আগে হাত তুলে বাধা দিল নজরুল চৌধুরী। গমগমে সুরে বলে উঠল, বসো। সোফায় বসে তোয়াসকে বসার জন্য বললেন পুনর্চ। অসহায় দুর্বল নেত্র তাকিয়ে তোয়াস তুর্যের পাশে বসল। টলমলে দৃষ্টি নিক্ষেপ করল বাবার দিকে। কখনো তাকে তুমি বলে সম্বোধন করেনি নজরুল চৌধুরী। বাবা ছেলে সম্পর্কটা ছিল একেবারে বন্ধুর ন্যায়। সেই বাবা আজ ওর দিকে তাকাচ্ছে না, ঠিক করে কথা বলছে না। কতগুলো বছর কেটে গেল অনুতাপ্তায়, অনুশোচনায়। হ্যাঁ, প্রতিনিয়ত জ্বলছে ওর ভিতরটা। কত শত অভিযোগ নিজের প্রতি জমে আছে হৃদয়ে কুটুরিতে। বিলাসিতার প্রাচুর্যে মায়ার মমতা ভরপুর এই চৌধুরী বাড়ির আঙিনায় পার হয়ে একটা মুহূর্ত অস্থির মিল তার। নিজ অপরাধের শাস্তি পেতে রেহাই পায়নি সে। কঠিন শাস্তি ভোগ করেছে মাকে অপমান করার ফলস্বরূপ। নিষ্প্রহ কণ্ঠে বলল, বাবা কেমন আছো? মাকে দেখতে পাচ্ছি না যে। মুহূর্তেই সকল কর্ণে কর্ণে প্রতিধ্বনিত হতে তাচ্ছিল কণ্ঠস্বর, তোমার মা আছে। সে তো তোমাকে জন্ম দেওয়ার সময় এই দুনিয়া ছেড়েছে। হয়তো বুঝে গিয়েছিলে মাকে সম্মান করতে অক্ষম তুমি, কুলাঙ্গার সন্তান। স্তব্ধ পরিবেশ। ফাতেমা চৌধুরী বাঁকা হাসলেন, নিশ্চুপ, লুকিয়ে, নিঃশব্দে। মনে মনে বেশ আনন্দ পেয়েছেন। তুর্য নজর সাদা ফক ফকা মেঝেতে। তোয়াসের কণ্ঠনালী ভেদ করে এলো, তুমি ঠিক আছো বাবা? তৎক্ষণাৎ আরিয়ানা চোখের কানির ছুঁয়ে এক ফোঁটা গড়ালো। স্বামীর দুঃখের পরিমাণ নিতে পারে না ও। নির্মিলিত চক্ষুপত্র টুপ টুপ করে অশ্রু পড়তেই অত্যাধিক জোরে চিল্লাতে শুরু করে তিতিশা। ওর চিৎকারের শব্দ শ্রেয়া অস্থির হয়ে ওঠে। ব্যগ্র গলায় বলে ওঠে, আপু ও কাঁদছে কেন? আরিয়ানা জবাব না দিয়ে তিতিশাকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে। শ্রেয়া নিশ্চল দৃষ্টি ছোট্ট তিতিশার পানে। ঠোঁট ভেঙে কান্না করছে মেয়েটা। ওষ্ঠদ্বর কেমন লালচে রঙের। হাত মুঠো করে রেখেছে। কান্নার তালে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এইটুকুনি মেয়ের রাগ, জেদ। শ্রেয়ার অভ্যন্তরে শীতল শীতল ভাব। বাচ্চারা অদ্ভুত মায়া মাখে মানুষটাকে। পাষাণ হৃদয়ে গলে মোম হয়ে যায় তাদের সান্নিধ্যে। তুর্য ডাকে, ভাবনা ছিঁড়ে ফিরে তাকায়ও। আদেশের স্বরে বলে তুর্য, মিসেস আরিয়ানাকে রুমে নিয়ে যাও। তিতিশা এখানে ভালো লাগছে না হয়তো। আরিয়ানা না চাইতো শ্রেয়ার সঙ্গে ড্রয়িং রুম ছাড়তে হলো। ওদের গমনের পথে তাকিয়ে তুর্য কণ্ঠে গম্ভীর্য রেখে বলল, আপনার সিদ্ধান্তটা ভাইকে জানিয়ে দিন বাবা। তোয়াসের কণ্ঠে চমক। কিসের সিদ্ধান্ত? দীর্ঘ এক নিঃশ্বাস মুক্ত করল নজরুল চৌধুরী। বলেন, তুমি এই বাড়িতে থাকো। সন্ধ্যার পর উকিল আসবে, সম্পত্তি বন্টন হবে, আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তোমার এবং তোমার বউয়ের কথা মতো আমরা তোমাদের প্রাপ্য সম্মান দিব। এই বাড়িতে তোমার অধিকার আছে। নিজের পাওনা কেন ছাড়বে? সেই যে বলে গেলে তোমার হক তুর্য মেরে দিবে। আজ পর্যন্ত আমার ছেলে তোমার ভাগের এক রতিও ভোগ করেনি। বুকে পাথর চেপে ভালোবেসেছে, সম্মান দেখিয়ে তোমার সাথে যোগাযোগ রেখেছে। ওর মা খারাপ না, সেটা প্রমাণ করেছে। যদি খারাপ হতো তাহলে নিশ্চয় তোমার বিরুদ্ধে ফুসলিয়ে বড় করত ওকে। ছোট থেকেই এটা শিখাতো, তোমাকে দূরে রাখলে সব সম্পত্তি পাবে। এমন কিছু কি করেছে? করেনি। ওর মায়ের দেওয়া ভালো শিক্ষা, ভুল অভিযোগের ফলে সে তোমাকে সম্মানের সাথে এ বাড়িতে এনেছে। বড় হলে বিবেকের উচ্চ হওয়া যায় না। দুধ দিয়ে কালসাপ পুষে দিন শেষে সবল খেতে হয়। যার ভুক্তভোগী মেহেরিনা। কোনো দিন ওকে বলিনি সতীনের ছেলেকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে ওর। না বলা সত্ত্বেও সে সেটাই করেছে। এত কিছুর বিনিময়ে তুমি কি দিয়েছ ওকে? অপমান, মিথ্যাপবাদ।
সত্যমিতা যাচাই ছাড়া কষ্ট দিলে। এত বছরে ভালোবাসা প্রত্যাখ্যান করেছ দুদিনের ভালোবাসার মোহে। আশা করি সুখেই ছিলে। বুড়ো বয়সে অনুরোধ করব, পারলে থেকে যাও। তোমার মাকে খুব ভালোবাসতাম। তোমাকে দেখলে যেন আমি তাকে অনুভব করতে পারি। অভিমানের ঠেলাটা আর তুলে রাখতে পারলাম না। থেকে যাও। আমি কথা দিচ্ছি আরিয়ানার কোনো ক্ষতি হবে না। দরকার পড়লে আমি চট্টগ্রাম চলে যাব মেহেরিনাকে নিয়ে। অন্তত এই সমাজ বলতে তো পারবে আমার খাটিয়া ধরা থেকে কোনো ছেলে বঞ্চিত হয়নি। কথাগুলো শেষ হতে তোয়াজ ঢলে পড়ল নজরুল চৌধুরীর পায়ের সমীপে। ওনার হাঁটুতে মুখ গুজে ফুঁফিয়ে উঠল। পুরুষ নাকি শত কঠিন পরিস্থিতিতেও ভাঙে না। অথচ পিউসহ সবাই দেখল কতটা সহজেই বাবা মা ছুঁয়ে কাঁদছে তোয়াস। কই ছিল এতকাল পিউ? বুঝতে পায় না মানুষ কেন সব সময় খুঁয়ে নিজের ভুল বুঝে। নজরুল সাহেব অটল। টু শব্দ করল না তোয়াসের উদ্দেশ্যে। তুর্যর দিকে নজর ফেলে সে বলল, সন্ধ্যার পর থাকিস। তৎপর সোফায় ঘাড় এলিয়ে চুপ করে রইলেন। তোয়াস পা আঁকড়ে ধরে রাখলেন। মুখ দিয়ে কথা আসছে না। আয়ুষের কাঁধে হাত রেখে নরম গলায় আওড়ালে, উঠুন ভাই, বড় আব্বুর জন্য স্টেজ ঝুঁকিপূর্ণ। সকালে রুমটা গোছগাছ করে রেখেছিল শ্রেয়া। আরিয়ানাকে নিয়ে আবছা অন্ধকারের কক্ষে ঢুকে নিজ হাতে রুমের কালো পর্দাগুলো সরিয়ে দিয়ে সূর্যের রোশনি ঘরে আসার সুযোগ করে দেয়। তিতিশার কান্না থমকে গিয়েছে ততক্ষণে। ভাষা ভাষা আঁখিদয় সে দেখছে কালো একটা তাঁতের কাপড় পরিহিতা মেয়েকে। ওর চাউনি মন্ত্রমুগ্ধের ন্যায় পা ফেলে অভিমুখে এসে উপস্থিত হয় শ্রেয়া। বিমুগ্ধ নয়নে সে দুহাত বাড়ায়, উদ্দেশ্য কোলে নিবে। তৃতীয়া ঠোঁট ছাড়িয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়তে পড়তে অবস্থা তখন আরিয়ানার নিজের সঙ্গে চেপে ধরে ওকে। শ্রেয়ার মন আহত হয়, মনক্ষুণ্ণ হয়, বুকটা কেঁপে ওঠে। আরিয়ানা ক্রোধান্বিত চাউনি নিবদ্ধ করে। মুখ থেকে বেরিয়ে আসা এক একটা ধ্বনিতে রাগে মিশ্রণ। আমার মেয়েকে ধরবে না। মলিনভাবে কাটিয়ে শ্রেয়া হাসে, অন্তত মৃদু হাসি। ধাতস্থ হয়ে বলে, আমি কি তিতিশার ক্ষতি আপনার চোখের সামনে করে ফেলব? আর কেনই বা করব? আমার হাত এতটা শক্ত না যে তিতিশার শরীর থেকে চামড়া খসে পড়ে যাবে, কিংবা আমার মনে কুৎসিত না যে একটা বাচ্চা ক্ষতি করব। আমার এমন কোনো ইচ্ছে নেই। আপনার আচরণের ব্যাপারে শুনেছিলাম, আজ দেখে নিলাম। আমার মনে হয় কি জানেন, আপনি ওভার পজিটিভ। নিজের জিনিস একান্ত নিজের করে রাখতে চান। কারো সান্নিধ্যে সহ্য হয় না আপনার। আপনার জন্য সংসারে ফাটল ধরেছে। শুনেছি আপনি আমার মতো এটি কোনোদিনও আপনজনের অভাব ফিল করেন নি। একবারও মনে হয়নি আপনজনের কাছে থাকাটা কতটা শান্তি দেয়? জানেন আপু, আমি আপনার মানুষের স্পর্শ পাওয়ার জন্য কত ব্যাকুল ছিলাম। আল্লাহ আমার সেই চাওয়া এই পরিবারের মাধ্যমে পূর্ণ করে দিয়েছে। আশা করি আপনিও একদিন বুঝবেন। তিতিশার এমন করে বড় করবেন যেন আপনাদের সম্মান করে। ভুল বললে ক্ষমা করে দিয়ে আমাকে। আজও সময় আছে নিজেকে শুধরানোর। আমি আপনাকে আপু বলি ডাকি। আমার কেউ নেই, বড় বোনের অভাব বোধ করি। আপনি বললেও ডাকবো, না বললেও ডাকবো। হাসি বজায় রেখে তিতিশা একে প্রকার কেড়ে নিল শ্রেয়া। সাথে সাথেই তিতিশা ওর বুকে মিশে গেল। ওর মাথায় চুমু খেয়ে প্রশান্তির শ্বাস টেনে নেয় শ্রেয়া। আরিয়ানার কণ্ঠে নিভে গেল আকস্মাৎ। কি হয়েছে কে জানে? বলো, ওকে বেশি চেপে ধরো না, নয়তো গরমে কষ্ট হয় ওর। শ্রেয়া মিষ্টি হাসি উপহার দেয়, বলে আচ্ছা। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। মনটা বিষাদে ছেয়ে গেল আরিয়ানার উচ্চারিত দুটি বাক্য। তোমার আপন শাশুড়ি তো, তাই এমন পক্ষপাতিত্ব করো আমার মতো সৎ ঘরে হতে, তাহলে একদণ্ড মন স্বস্তি পেতে না। থেমে থাকলো না শ্রেয়া, চট করে প্রশ্ন ছুড়ে দিল, মনের স্বস্তির জন্য নিচে নেমেছেন আপনার? না বলে মানুষ হন, আপন পর দিয়ে নয়। মানবতা মন দিয়ে যাচাই করুন। আপনি মেন্টালি সিক, সেটা বুঝতে পারছেন আপু? ছি,
সমস্ত গা ঘৃণায় রি করে উঠল তার। তিতিশাকে রেখে রুম থেকে বেরিয়ে এলো। নারী মন নাকি দুর্বল হয়, মায়ায় ভরা থাকে, কিন্তু আরিয়ানার ক্ষেত্রে মতামত সম্পূর্ণ পাল্টে গেল সিয়ার। সম্ভবত অপরাহ্নে বাড়ি ফিরেছে পাখির দল। হতে পারে ভীষণ তারা তাদের। সন্ধ্যা নামল না ধরণীতে, এখনই যাওয়ার কত অস্থিরতা। সিয়া নিলম্বর থেকে চক্ষু সরিয়ে নিয়ে জিজ্ঞাসা করলো, হঠাৎ কোথায় যাচ্ছেন আমরা? তুজ এক মনে ড্রাইভ করতে মগ্ন। কোমল কণ্ঠেশ্বর কর্ণপাত হতেই বলে উঠল, খালা শাশুড়ি বাড়িতে দাওয়াত খেতে। সিয়ার বিষম খেল। খালা শাশুড়ি মানে তো ওর খালা। সিয়াকে গাড়ি থেকে বের করে একটা বিশাল আকারের গেট পেরে ঢুকে পড়ে তুর্য। চমৎকারিতে নয়নে ফেলছে সিয়ার আশেপাশ। বেশ সুন্দর একটা বাড়ি, প্রাচুর্যে ভর্তি। সাদা রঙটা কেমন ঝিলিমিলি করছে। ছোটোখাটো একটা বাগান পেরিয়ে ওরা সদর দরজার সামনে এসে দাঁড়ালো। কলিং বেল বাজতেই সে দরজা মেলল তাদের দেখি। চক্ষুদার আকারে নিমিষে বড় হয়ে আসে সিয়ার। চকিত তুর্যর দিকে তাকালো, তাকিয়ে রইল অনিমেষ। নেত্রপল্লব ফেলতে পর্যন্ত ভুলে বসল। তুর্যকে বিস্ময়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিই। সামনে ভুরু কুচকে কপালে ভাঁজ ফেলে প্রশ্নবোধক চাউনি নিক্ষেপ করে রাখা মেয়েটিকে প্রশ্ন করল, কেমন আছেন আপু? আমাদের ঘরে ঢুকবে না? অহমিকা দরজা হাতল ধরে নিজেকে সামলে নেয়। চোখ জোড়া সংকুচিত হয়ে আসে তার। বিস্মিত কণ্ঠেশ্বর, আপু? আপু কেন ডাকছ? আর তোমার এখানে? সিয়া নিজেও হতবাক, কথা বলার শক্তি হারিয়ে নির্বাক। তুজ অদর কানে সে বাঁকা হাসি আঁকে, নিরসল হাবভাব তার কণ্ঠে গুরুতর ভাব এনে প্রতি উত্তর করে, বলো, খালা শাশুড়ি মেয়ে সম্পর্কে আমার বড় হলে আপু ডাকবো না? আর এটা তো ডাবল শাশুড়ি বাড়ি, মানে নানা ও খালা শাশুড়ি বাড়ি। টানে টানে ছুটে এলাম। কি একসঙ্গে দুটো ভিন্ন ভিন্ন মানুষের কণ্ঠনালী গলি অভিন্ন শব্দ বেরিয়ে আসে? কর্ণে বেজে উঠল তুর্য। বিরক্ত মাখার স্বরে বলে উঠল, পা ধরে গিয়েছে, ভিতরে গিয়ে বসতে বসতে বলবো। ফের অহমিকার দিকে তাকিয়ে বলল, আপু প্লিজ সাইড। তাজ্জব হয়ে চেয়ে চেয়ে এক পাশে চেপে গেল অহমিকা। তুর্য সিয়ার হাত ধরে ড্রয়িং রুমে এলো। সিয়াকে সোফায় বসিয়ে বলো, এটা তোমার নানা বাড়ি ও খালা বাড়ি, দুটোই বলতে পারো তোমার মায়ের বাড়ি। ও অহমিকা এবং সিয়ার উভয়ের পায়ের নিচে থেকে শক্তপোক্ত মেজটা যেন সরে গেল। তুর্য ওদের হতভম্ব দৃষ্টি এড়িয়ে গিয়ে গাঢ় স্বরে বলে উঠল, আপনার বাবা কোথায় অনামিকা আপু? না নানু। তখনই রাজভারী গলায় কেউ ডেকে উঠল, অনামিকা বলে। সিয়া তাকিয়ে দেখে একজন বয়স্ক লোক। ওনাকে পিয়ু এবং আয়ুষের বিয়েতে দেখেছিল সে। সম্পর্কে অহমিকার বাবা। উনি তাহলে ওর খালু? খালা কোথায়? তুর্য, যে নানুর কথা বলো তার মানে নানুও আছে। অহমিকার বাবার হাতের খবরের কাগজটি টেবিলে পড়ে রেখে খানিক ঈশ্বর কোধ মিশ্রিত গলা তুর্যকে জিজ্ঞেস করলো, তোমার এখানে কি করছো? আমার মেয়েকে সবার সামনে অপমান করে শান্তি হয়নি তোমার? এখন বউ নিয়ে বাড়ি অবধি চলে আসলে? সেদিন কিছু বলিনি, কারণ তুমি আগে থেকেই বিবাহিত ছিলে। না হলে আমার মেয়েকে তোমার পরিবার বিয়ে আশ্বাস দিয়ে অপমান করে এর একটা বিহিত আমি করে ছাড়তাম। মেয়েটা দিন রাত এক করে সুস্থ করেছে তোমায়। তোমার মা তো তোমাকে এক রুমে বন্দি বানিয়ে রেখেছিল। আমার মেয়ে মিনতি করে মেন্টাল হসপিটালে ভর্তি করায় তোমার সব অত্যাচার সহ্য করেছে। সাইকোসিস ডিসঅর্ডার ওকে কল্পনা করেও মানুষকে আঘাত করতে। তাহলে সামনে পেয়ে কি করতে মনে নেই? কতবার আহত হয়ে বাড়ি ফিরেছে মেয়েটা। হয়তো তোমার ট্রিটমেন্টের পিছু পা হয়নি সে। তোমার পাগলামি সয়ে গিয়ে পাশে থেকেছে শুধুমাত্র নিজের ভুলে প্রায়শ্চিত্ত করতে। সামান্য কৃতজ্ঞতাবোধ নেই তোমার। তুর্য নাসারন্ধর দিকে সূক্ষ্ম তপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো। ঠোঁটে ফিসলে হাসি অত্যন্ত শান্ত কণ্ঠে আওড়ালো, বসুন খালু। আপনার মেয়ের প্রতি কৃতজ্ঞ বলেই কিছু বলিনি। আপনার মেয়ে অন্যায়টা ছোট ছিল। কাউকে ভিতর থেকে দুমড়ে মুচড়ে দেওয়ার অনেক বড় অপরাধ। চিকিৎসা যেন আমার
মা যথেষ্ট পেমেন্ট করেছে। তাছাড়া আপনার মেয়ে আমার জীবনের সবচাইতে বেশি প্রিয় একটা মানুষ দিয়েছে। ও ছেড়ে না গেলে কখনো আমার প্রিয়সীকে পেতাম না আমি। সেটার জন্য সহস্রবার ধন্যবাদ দিতেও দ্বিধা নেই আমার। সিয়া বিমুগ্ধ। অহমিকার মাথা নত হয়ে গেছে। সে লন্ডন থাকতেই নিজের ভুল বুঝতে পেরেছে। আর আসলে কাউকে ঠকিয়ে ততক্ষণ পর্যন্ত তার যন্ত্রণা পরখ করা যায় যতক্ষণ পর্যন্ত স্বয়ং ঠকে। আজ বুঝে ও জীবনে কি হারিয়েছে এবং তা দিয়ে আক্ষেপের শেষ নেই। মেহরিনের কথায় তুর্যকে পাওয়ার স্বার্থটা জাগ্রত হলেও নিজের অপরাধবোধ তা এখনও দমে গিয়েছে। সাইদ সাহেব ধমকে উঠলেন, তো এখন কেন এসেছো? নানা খালা শাশুড়ি বাড়িতে আসতে মানা আছে? পাল্টা প্রশ্ন তুর্যর। সাইদ সাহেবের কপালে বলিরেখা ভাঁজ পড়ল। ভাঁজের সংখ্যা কত শত হবে গুণী কি সিয়া? কণ্ঠে প্রবল অস্থিরতা মেখে প্রশ্ন করল, মানে? আপনার একজন শালিকা সাহেবা ছিল, ভুলে গেছেন? না, বাবার জেদের জন্য মা ও অনামিকার আম্মু কখনো ওকে ওর বাসায় ফিরিয়ে না কিংবা যোগাযোগ করতে পারেনি। কিন্তু ওনার মৃত্যুর পর শিমুলকে অনেক খুঁজেছি আমরা। একবার শিমুল যোগাযোগ করে আমাদের সাথে সাহায্যের জন্য। বাবা কেমন করে সেটা জেনে যায়। অসহায় ছিলাম আমরা, কারণ বাবার কথা নিয়েছিলেন আড়ালে যেন আমরা কেউ সাহায্য না করি। পরে একটা সময় জানতে পারি স্বামীর হাতেও খুন হয়েছে, স্বামীও বেঁচে নেই। আশেপাশে জিজ্ঞেস করে জানি ওর একটা মেয়ে আছে। আমি অনেক খুঁজি কিন্তু মেয়েটাকে পাইনি। তার জন্য ধরে নিই মেয়েটাও বেঁচে নেই। শেষোক্তর কথাটা বলতে গিয়ে গলা ধরে আসে ওনার। সিয়ার চোখ ছলছল করে উঠল। তুর্যর হাতের ওপর হাত রেখে বলো, আমার বই শাশুড়ি মায়ের মেয়ে। আশেপাশে এতিমখানায় খোঁজ নিলে পেয়ে যেতেন। এতকাল কষ্ট বড় হতে হতো না ওর। আপনাদের খোঁজার গাফলতি রয়ে গিয়েছিল। সাইদ সাহেবের কণ্ঠে কেঁপে কেঁপে উঠল, বলো ও শিমুলের মেয়ে? গম্ভীরভাবে প্রত্যুত্তর তুর্য। হ্যাঁ। তুমি কিভাবে জানলে? খুব একটা বেগ পোহাতে হয়নি শাশুড়ি মার বাবার নামটা কালেক্ট করতে। সেই নামের সূত্র ধরে ধরে জানলাম অহমিকা এবং সিয়া একেই অপরের খালাতো বোন। আমি চাইছিলাম সিয়াম নানু বাড়ি খোঁজ নিতে। তারা মানুক আর না মানুক নিজের চোখে একবার নিজের আত্মীয় স্বজন দেখুক ও চিনুক ওকে। নানু কোথায়? বছরখানেক আগে স্ট্রোক করে। অনামিকার মা মারা যাওয়ার পর থেকে তিনি অসুস্থ। পরিবার তো আর কেউ নেই। আমি একা মানুষ, তাই অনামিকাকে নিয়ে এখানেই থাকি। উনি রুমে আছেন। পায়ের হাড্ডি ক্ষয়ে গিয়েছে, তাই চলাফেরা করতে পারে না। রিহা নিজের রুমের দিকে যাচ্ছেন। অজান্তে দৃষ্টি মেহেরিনের রুমের সামনে যেতেই দেখল তোয়াস দরজা আলগোছে মাথা ঠুকে দাঁড়িয়ে আছেন, অথচ নক করছে না, ডাকছে না। হয়তো দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। মৃদু হাসল। সবই সময়ের খেল। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। সেটা মানুষ অবজ্ঞা করে। নিয়তি যেন টেনে হিঁচড়ে সেখানেই সুখ খোঁজে দাঁড় করিয়ে দেন। কয়েক পল চেয়ে নীরবে প্রস্থান করল। টের পেতে দিল না তোয়াসকে, পাছে যদি সে লজ্জা চলে যায়। রহিমার পানে বাটাটা নিয়ে ফাতেমা যদি সামনে রাখলো। গড়গড় করে বলো, আজকে পানটা অনেক ভালো কইরা বানাও আম্মা। ভুরু কুচকে দু অদর ফাঁক করে চাপা গর্জন করে ফাতেমা। তুই কি বাকি দিন আমাকে খারাপ বানিয়ে খাওয়াইছিস? আরে আম্মা, তা না, আজ তো খুশির দিন, বাঘিনীর জালে ফাঁসছে। কত ভাব দেখাইছে। মিশা প্যাঁচ লাগাইয়া তোয়াস বাবারে একলা কইরা কাইরা নিছিল। মনে নাই আপনার? ফাতেমা ভেংচি কাটলেন। থমথমে মুখে বললেন, তোয়াস কি বাচ্চালে? হেতে ফিডার খায়, বললেই চইলা যাব। বদ একটা। মায়ার মতো নিষ্পাপ মাইয়া ঘরে কেমনে এই বধ হইল আমি বুঝি না। বইয়ের কথা নাচে খালি। ভালা হইছে নূর কথা শুনাইয়া দিছে। আমার আত্মাটা শান্তি পাইল। আমি নূরের মা। ওর কোনো দিন আমাকে কষ্ট না দিলেও আমি বুঝি সন্তান কষ্ট দিলে কেমন লাগে। দুনিয়াতে যদি কারোর সাথে সবচাইতে উত্তম ব্যবহার করা লাগে তা মায়ের লগে, তারপর বাপ। কষ্ট ছাড়া সৎ মায়ের আদর পাইয়া বড় হইছে, এর কারণে
কদর কি তা জানে না, এখন বুঝুক হারে হারে। তো আশির চেহারা আমি কষ্ট দেখছি, আমি দেখছি আম্মা, বিষব কণ্ঠে বলল রহিমা।